হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বাসায় পড়াশোনা করতেছো তো নাকি? জি স্যার, করা একটা হচ্ছে। একটা নোটিশ তো মনে হয় দেখেছো, এই গতকাল যে নোটিশ দিয়েছে স্যার তোমাদের জি স্যার, দেখি। প্রিটেস্ট পাঁচ তারিখে exam। প্রিটেস্ট পরীক্ষার। জি স্যার। হুম, যেহেতু পরীক্ষা কিন্তু ঠিক সময় মতো হয়ে যাবে এবং টেস্ট পরীক্ষাও পরবর্তীতে হবে, সুতরাং পড়াশোনা কিন্তু বাসায় ঠিক মতো করো এবং পরীক্ষা তো পাস কিন্তু অবশ্যই করতে হবে। সেটা বুঝছো? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। সুতরাং এই যে নোটিশ কলেজ থেকে দেওয়া হয়েছে, এই নোটিশকে সবাই গুরুত্ব দিতে হবে, কারণ ক্লাস জি স্যার। আগামীকাল থেকে আবার তোমাদের বন্ধ শুরু হয়ে যাবে, শীতকালীন ছুটি 29 তারিখ পর্যন্ত। কালকে ক্লাস করানোর পরে অফ দিবে নাকি কালকে আজকে থেকে অফ? কালকে থেকেই অফ। আজকে ক্লাস হওয়ার পরে, আজকে লাস্ট ক্লাস ছুটির আগে আর কি। তো দেখা যায় তোমার ডিসেম্বরের 29 তারিখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ইয়াসনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। তোমার ঠান্ডা লাগছে মনে হয়। একটু একটু। হ্যাঁ, যাক, যে কথা বলতেছিলাম যে তোমাদের যেহেতু আগামীকাল থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে, আর এটা চলবে 29 ডিসেম্বর পর্যন্ত, তার মানে ডিসেম্বর মাস শেষ। তো যেহেতু ডিসেম্বর মাস শেষ, সেহেতু জানুয়ারিতে তোমাদের পরীক্ষা, এবং এটাও লেখা আছে টোটালি এইচএসসি বোর্ড সিলেবাস যা আছে, মানে পুরো বই। অতএব তোমাদেরকে কিন্তু ওইভাবেই পড়াশোনা করতে হবে। করোনা ছিল, করোনার দোহাই দিয়ে বা কলেজে ক্লাস হয় নাই এই কথা বলে কিন্তু তুমি আর বসে থাকার সুযোগ নাই তোমাদের। সুতরাং ভালো করে স্যার, পড়ো। আরো এক সপ্তাহ বাড়াবে না কি বাড়াবে? ক্লাসগুলা? কালকে তো হচ্ছে পারভেজ স্যার বলেছিলেন যে আরো এক সপ্তাহ এক্সটেন্ড করবে আমাদের। এক সপ্তাহ এক্সট্রা খোলা বলতে আগামীকাল থেকে তো তোমাদের ছুটি শুরু হচ্ছে, তাই না? তো এটা তো চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। চলে গেছিল। এটা তো চলবে 29 ডিসেম্বর পর্যন্ত ছুটিটা। হ্যাঁ, মানে ছুটিটা আমাদের শুরুই হবে, মানে অন্যদের তুলনায় এক সপ্তাহ আমরা কম ছুটি পাবো, ওটা স্যার আমাদেরকে বলেছিলেন। যদি এরকম সিদ্ধান্ত হয়, তোমাদের এরকম আবার নোটিশ দেয় বা এরকম তোমাদের রুটিন দেয়, তাহলে ক্লাস হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার। কিন্তু আমার জানা মতে যে 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। জি স্যার। তো যদি খোলা থাকে তাহলে ক্লাস হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি তোমাদের প্রি টেস্টের যে নোটিশ দেওয়া হয়েছে, প্রি টেস্ট পরীক্ষার, ওইটা কিন্তু পরীক্ষাটা হবে পুরা বইয়ের পুরা সিলেবাসের উপরে, মানে 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। প্রি টেস্ট পরীক্ষা কিন্তু আর তোমার ওই যে এরকম হবে না যে অনলাইনে গুগল ফর্মে এমসিকিউ 20 নম্বর 25 নম্বর এরকম কিন্তু প্রি টেস্ট পরীক্ষা হবে না। কোন? হ্যাঁ, সরি, বলো কি বলতেছিলা? কিছু বলছিলা কেউ? নো স্যার। পরীক্ষা তোমার মানে পুরো সিলেবাস, এইচএসসির বোর্ড পরীক্ষার পুরো সিলেবাসের উপর পরীক্ষা হবে 100 নম্বরের। অতএব তোমাদেরকে বাসায় পড়তে হবে, ভালো করে পড়তে হবে। হ্যাঁ, যদি অঙ্ক করতে গিয়ে তোমরা কেউ কোনো সমস্যায় পড়ো, প্রবলেমে পড়ো, কোনো যে কোনো অধ্যায়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যে কোনো অধ্যায়ের কোনো অঙ্ক করতে গিয়ে সমস্যা হলে আমাকে শেয়ার করতে পারবা, আমাকে বলতে পারবা, প্রশ্ন করতে পারবা, ফোন দিয়ে তোমরা জেনে নিবা যদি অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা হয়। ঠিক আছে? যে কোনো সময়। জি। তো এই ক্ষেত্রে তোমাদের কারো কোনো আহ, ইয়ে থাকবে না, মানে সংকোচ বা টেনশন করার কোনো কারণ নেই। তোমরা
পড়াশোনার ব্যাপারে যদি কোনো প্রশ্ন করা দরকার হয় তোমরা অবশ্যই প্রশ্ন করবে, ফোন দিয়ে জেনে নেবে, যে তোমার প্রবলেম সলভ করে নেবে। আমি চাই আলটিমেটলি তোমরা পড়াশোনা করো, পরীক্ষা যেন প্রিটেস্ট পরীক্ষা যেন একজন যেন ফেল না আসে, এটা মাথায় রেখে না পড়াশোনা। স্যার ইনশাআল্লাহ এখন আর আসবে না। ইনশাল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ ভালো, এটি তো আমি বলতে চাই যে যাতে না আসে কারোই। যাক, আমরা শুরু করছিলাম আর্থিক বিবরণী। তো তোমাদের সাথে আজকে আর্থিক বিবরণীর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গাগুলোতে আর্থিক বিবরণী সাধারণত ভুল হয়ে থাকে, তা আমি তোমাদেরকে ওইরকম বিষয়ে আজকে কিছু কথা বলবো। তোমরা আর্থিক বিবরণী কম বেশি সবাই পারো, ফার্স্ট পেপারটা কিছু করেছো নাকি বলো? জি স্যার। অন্তত পারো। তো সেখান থেকে আমি তোমার কারণের শব্দ হচ্ছে, তোমরা মিউট করে নাও যার এখানে শব্দ হচ্ছে। স্যার আপনার আওয়াজটাই আবার ব্যাক করতেছে। না না, আমার আমার শব্দ হচ্ছে এখানে। না না, মানে যারটা আনমিউট ছিল তার ওখান থেকে আপনার। এটা খেয়াল করে শোনো, আমি যেটা বলতেছিলাম যে আর্থিক বিবরণী করার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ যে বিষয়ে, যে জায়গাগুলোতে স্টুডেন্টদের সাধারণত ভুল হয়ে থাকে, আমি এরকম কয়েকটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। একটা হচ্ছে ঋণের সুদ নির্ণয় করা, বিনিয়োগের সুদ নির্ণয় করা, তারপরে বকেয়া আর অগ্রিম চিনার উপায়, যে কোনটা বকেয়া, কয় টাকা বকেয়া, কেমনে বের করব, এটা তোমাদের সাথে আলোচনা করব। আর ঋণ আর বিনিয়োগের সুদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে জানাবো। আচ্ছা, আমি ডিসপ্লেতে যে কথাটা লিখেছি এখানে, কোম্পানির নাম রেওয়া মিল, 2019 সালের 31 ডিসেম্বর। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা জি স্যার। হ্যাঁ, এটা দেখে তোমাকে বুঝতে হবে অঙ্কটা হচ্ছে 2019 সালের 31 ডিসেম্বর তারিখের, 2019 সালের 31 ডিসেম্বর তারিখের এটা হলো অঙ্কটা। দেখো, আমি একটা ছোট্ট রেওয়া মিল, মানে যেগুলো আমি আলোচনা করব, এরকম একটা রেওয়া মিল তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, 10% বিনিয়োগ 3 লাখ টাকা, তারিখ দেওয়া আছে 1/7/2018। 10% ঋণ, তারিখ দেওয়া আছে 1/7/2019। বেতন লেখা আছে ব্র্যাকেটে 8 মাস, টাকা 32,000 টাকা। ভাড়া লেখা আছে 5/3 টাকা 12,000 টাকা। মজুরি লেখা আছে 75%, টাকা 15,000 টাকা। বিনিয়োগের সুদ দেওয়া আছে 18,000 টাকা। এই বিষয়গুলো থেকে আমি তোমাদেরকে, দেখো এই রেওয়া মিলটার মধ্যে ধরো তোমাকে একটা অঙ্ক করতে দেওয়া হলো আর কিছুই দেওয়া নেই, তুমি বলো তো এখানে সমন্বয় আছে নাকি নাই? মানে সমন্বয়ের কাজ আছে আচ্ছা, নাকি নাই? সমন্বয়ের কাজ আছে স্যার। আছে, তাই না? দেখো, আমরা সাধারণত জি জানি স্যার। কি, সাধারণত আমরা জানি যে রেওয়া মিলের নিচে সমন্বয় দেওয়া থাকে। আসলে সমন্বয় জিনিসটা হচ্ছে যে কাজ আমাকে রেওয়া মিলের পরবর্তীতে করতে হবে, রেওয়া মিল হয়ে গেছে, কিছু কাজ বাকি পড়েছে, বাদ পড়েছে, ভুল হয়েছে, এরকম কাজগুলোকে সঠিকভাবে করার নামই হচ্ছে সমন্বয়। এই রেওয়া মিলের ভিতরে 7টা সমন্বয় আছে, একটা আর দুইটা নয়, 7টা সমন্বয় এখানে আছে, কিন্তু রেওয়া মিলের বাইরে কিন্তু একটা কথাও লেখা নাই। না থাকলেও স্যার এখানে অনলি 3টা দেখতে পাচ্ছি। তিনটা, 5টা দেখতে পাচ্ছি। 5টা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখো যে 5। বিনিয়োগের সুদ নির্ণয় একটা, বুঝছো? বেশ না, জি স্যার। বিনিয়োগের তো সুদ মজুরি। নির্ণয় একটা, বিনিয়োগের বকেয়া সুদ নির্ণয় হলো আরেকটা, দুইটা।
ঋণের সুদ ও একটা, ওইটা হ্যাঁ ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 10% বিনিয়োগ লেখা 1/7/2018, এই বিনিয়োগের সুদরা তোমরা কয় দিনের সুদ ধরবা, মানে কয় মাসের সুদ হবে বলো তো দেখি। আরেকবার একটু কোশ্চেন স্যার আবার বলবো? জি স্যার। আচ্ছা ইয়াসনা, আমাকে তুমি উত্তর দাও, বিনিয়োগের সুদ কারবারের আয় না ব্যয়? ব্যয়। বিনিয়োগের কারবারের ব্যয়। ভেরি গুড। রামির সামনে কিছু বলতে চাচ্ছ, এটা আয় না ব্যয় বলো তো? স্যার এটা তো আয়। আয় কেমন আয়? পরিচালন আয় না অপরিচালন আয়? স্যার এটা হচ্ছে হলো পরিচালনায়। না না না, অপরিচালনায়। হ্যাঁ, অপরিচালন আয়, ভেরি গুড। হ্যাঁ ইয়াসনা, এটা ব্যয় নয়, এটা আয়। এটা বিনিয়োগের আয়। সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে আয়। বিনিয়োগ সম্পদ, সম্পদের সুদ হচ্ছে হলো আয়। হ্যাঁ, বিনিয়োগের সুদ হচ্ছে আয়। আজকে যেটা বলবো তোমরা এটা এমন ভাবে মনে রাখবা, কারণ আর্থিক বিবরণী করতে গেলে যেন এটা তোমাকে আর ভুলে না যাও, এইভাবে খেয়াল রাখবা। বিনিয়োগ জিনিসটা তোমরা জানো যে বিনিয়োগ হচ্ছে তোমার টাকা তুমি অন্য কোনো লাভজনক খাতে কাজে লাগিয়েছো, ব্যবহার করেছো। উদ্দেশ্য হচ্ছে এখান থেকে তুমি বছরে বছরে একটা আয় হবে, রিটার্ন পাবা, একটা সুদ পাবা বা মুনাফা পাবা। এটা সবসময় কারবারের জন্য একটা আয়। বিনিয়োগের সুদ হচ্ছে কারবারের জন্য আয়। এ 10%, 10% কথার অর্থ কি কে বলতে পারো? 10% কথাটার অর্থ কি? আমি আগেও তোমাদের বলেছি এটা, এই কথাটা। নওশিন কও দেখি, নওশিন। মানে 10% সুদ। 10% জিনিসটা কি, মানে কিভাবে হিসাব করা হয়? 3,000 থেকে 10%। মানে স্যার আমি কোশ্চেন কিছু আমি তোমার আর কিছু বলছি না, আমি শুধু 10% কথাটার অর্থ কি। 3,000 টাকার 10%। 3 লাখ, 3 লাখ টাকা, 3 লাখ টাকা আমি ও চাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ 3,00,000 টাকা। 3 লাখে যাচ্ছি না, আমি শুধু 10%-এর কথা বলতেছি। হ্যাঁ, জেনে রাখো, আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। জি স্যার বলো। 10% কথার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। 10% কথার অর্থ 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। কথা বুঝছো? হ্যাঁ। জি জি স্যার। স্যার। 100 টাকায় 1 বছরের সুদ হলো 10 টাকা, এটা 10% কথার অর্থ। তার মানে আমরা যে পার্সেন্ট দেওয়া থাকবে, 8% বলো, 6% বলো, 12% বলো, এটা হচ্ছে শতকরায় প্রকাশ করা হয়। যে 100 টাকায় 1 বছরে 10 টাকা, তো 3 লাখ টাকা আছে এখানে। তারিখ লেখা 1/7/2018। তা আমরা যে 2019 সালের হিসাবটা করব, আমাদের যে আয়টা হবে 10%, এই সুদটা আমরা কয় মাসে সুদ ধরবো? 1 বছরের সুদ ধরবো না কম ধরবো না বেশি ধরবো? এই তারিখটা দেখে তোমাকে বলতে পারতে হবে। স্যার 5 মাসের সুদ ধরবো না? 5 মাসে সুদ ধরবো তাহমিনা বলতেছিলা। তাহমিনা 5 মাস কেন? স্যার মাসের মাঝখান থেকে নিয়েছে না, বছরের মাঝখান থেকে নিয়েছে। তো আহ, মানে যে বছরটা চলে গেছে তারপর থেকে ধরবো, যেমন 7 মাস পর্যন্ত আহ সুদটা বিনিয়োগের সুদ দিয়েছে, তো তারপর থেকে তারপর পাঁচ থেকে গণ, মাস বাকি থাকে। দেখো কয় মাস জি হয় গণে স্যার, দেখো। 5 স্যার 6 5 মাস। 6 মাস। জি স্যার, কারণ 7 মাসের প্রথম থেকে তো শুরু করছে, তো ওই মাসটা তো ধরতে হবে। ধরতে হবে, তাহলে গণে 6 মাস হয় নাকি? জি স্যার। তা কারিমা কয় মাস হয় বলো তো? সুদরা কয় মাসে ধরবো? কারিমা
কারিমা আমার শুনতে পাচ্ছ তুমি? নওশিন সুদ কয় মাসে ধরবো বলো? স্যার সুদ 5 মাসের ধরবো। 5 মাসের কেন? 5 মাস কেন? কারণ স্যার এখানে 7 মাস পর্যন্ত সুদ দেওয়া আছে, তো 7 এরপর মাস থেকে ধরবো। 7 মাস পর্যন্ত দেওয়া আছে না? আচ্ছা ওকে ফাইন, খেয়াল করে শোনো। কেউ বলে 7 মাস, স্যার কেউ সুদ ধরবো হচ্ছিল 6 মাসে। 6 মাসের। এই যে রামিসা বলতেছিল 6 মাস নাকি? জি স্যার। স্যার আমি বলছি প্রথমে 6 মাস। পাঠানা বলছো 6 মাস? জি স্যার। ডাবল ধন্যবাদ। আর কেউ বলবা? স্যার এটা 6 মাসই হবে। এটা কি শেখ আনায়া বা এটা কেডা? শেখ জি স্যার। শেখ আনিয়া আমাদের কেউ আছে? না স্যার। ও ঢুকতে চাচ্ছে ক্লাসে, ওকে না তাই এডমিট করলাম না। আচ্ছা কার বাসায় শব্দ হয়? ঠুল ছাদ ভাঙে নাকি? না স্যার, মনে হয় বাসায় ভাঙতেছে। বাসা ভাঙতেছে? দেখো আবার জি স্যার। মাথায় যেন না পড়ে। না না স্যার, আমাদেরটা না তো, আমারটা তো এখন মিউট ছিল। যাই হোক যারই হোক মাথায় যেন না পড়ে, তাহলে তো আবার বিপদ। না তাহলে স্যার ভালোই পিটেস দিতে হবে না? তাই না স্যার, ওই আমাদের পাশের বাসার ছাদ ভাঙতেছে। আমি তো সেটাই বলতেছি যে কারো ছাদ ভাঙতেছে। পাশে ভাঙলে ভাঙুক, তোমাদের মাথা না পড়লে হইলো। স্যার আমি তো চাচ্ছি আমার মাথায় এখন কিছু পড়ুক। মাথায় পড়লে তো তুমি গমিতুটা দেখবা তুমি ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি বেডে শুয়ে রইছো। পিটেসটা বাদ হয়ে যাবে। আর খালি কইবা আমি এখানে কেন ছিলাম ক্লাসে, আইলাম ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে কেন? না স্যার, তখন সব ভুলে যাবো, স্মৃতি শক্তি, এটা ঢাকা মেডিকেলটা কি জিনিস তাও বুঝবো না। তাই তাহলে আরো বিপদ জি না? স্যার। সব ভুলে গেলে তো আরো বিপদ। এটাই ভালো স্যার, টেস্ট অন্তত দিতে হবে না। এক্সামকে ভয় পাইলে হবে? স্টুডেন্টদের এক্সামকে ভয় পাইলে চলবে না। এক্সামকে জয় করতে হবে, জিততে হবে। জীবনটা প্রতি মুহূর্তে যত পরীক্ষা আসবে পরীক্ষাকে জয় করতে হবে, ভয় পাইলে চলবে না। হ্যাঁ খেয়াল করো যেটা বলতেছিলাম, তোমাদের 6 মাস 5 মাস যেটাই বলেছো তোমরা চিন্তা করে বলেছো, ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু তোমাদের উত্তরটা সঠিক হয়নি। তোমরা খেয়াল করে শোনো। তোমরা সব সময়, আমি এই জিনিসটা বারবার এই জন্য বলছি যাতে তোমাদের মনে থাকে, তোমরা খেয়াল করবা এই যে অঙ্কটা হচ্ছে রেওয়া মিলের উপরে যে তারিখ 31 ডিসেম্বর 2019, তাহলে অঙ্কটা কবে? অঙ্কটা হচ্ছে কবে? 31 ডিসেম্বর 2019। অঙ্কটা হচ্ছে 2019 সালের। অঙ্কটা কবে? 2019 সালের। আর বিনিয়োগ করেছিল জুলাই মাসের 1 তারিখে 18 সালে। তাহলে এই 18 সালের জুলাই মাস থেকে আমাদের 19 সালের ডিসেম্বর পর্যন্ত সময়টা গণে দেখো কয় মাস হয়? গণলে হবে 18 মাস। কারণ এক সাল দেখলে কিন্তু হবে না, সালও দেখতে হবে, সাল কিন্তু লেখা 18। তাহলে 18 সালের জুলাই মাস থেকে শুরু করে 19 সালের ডিসেম্বর 31 পর্যন্ত সময়টা হচ্ছে 1.5 বছর। সময়টা হচ্ছে কয় বছর? 1.5 বছর। শেখ, এই শেখ আনিয়াকে কে? তুমি আছো আমাদের এখানে, বলো তো কে আছো এই নামে? স্যার আছে মনে হয় একজন, 215 এরকম আছে। না ওকে, ওকে শেখ আনিয়া তুমি বলো কে তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এটা মনে হচ্ছে আমাদের
এ, কে তুমি বলো তো, নাম বলো। আমি নুসাইবা। নুসাইবা, কিন্তু তোমার নাম না নিয়ে এইটা শেখ আনিয়া আবার কেডা? নুসাইবা। হ্যাঁ নুসাইবা, তুমি আবার জি শেখ স্যার। শেখ হইলা কবে তুমি? না স্যার, আমি যখন জিমেলটা বানিয়েছিলাম আমার নামটা উল্টা পুল্টা হয়ে গেছিল। হ্যাঁ এদি তোমার নামই উল্টা পাল্টা হইছে। তোমার আকিকা দিতে হবে আবার ক্লাসে আইসে। না স্যার, গুগলের মধ্যে। তো গুগলের নাম আবার একজন একটা আরেক উল্টা পাল্টা হয়ে যায় নাকি? না দিলে না দিলেই। আচ্ছা শোনো, হ্যাঁ নুসাইবা খেয়াল করে সবাই শোনো, যে তোমরা শোধ নির্ণয়ের ক্ষেত্রে তারিখটা ভালো করে দেখবা, যে আমার হিসাব কাল কবে আর বিনিয়োগ করা হয়েছে কবে, এই 2 তারিখের পার্থক্য করবা। তুমি এখানে পার্থক্য করে দেখো, 18 সালের জুলাই মাস থেকে 19 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তারিখের পার্থক্য হচ্ছে 18 মাস। পার্থক্য কয় মাস হচ্ছে? জুলাই মাসে 6 মাস, 19 সালে 1 বছর, মোট 18 মাস হচ্ছে 2টা তারিখের পার্থক্য। তোমরা আমার এই পার্থক্যের বিষয়টা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। যদি 18 মাস হয়, 17 মাস হয়, 14 মাস হয়, 13 মাস হয়, অর্থাৎ যদি 1 বছরের বেশি হয়, বিনিয়োগ বলো আর ঋণ বলো, দুইটার বেলাই তারিখের পার্থক্য যদি 1 বছরের বেশি হয় বা 1 বছর হয়, তাহলে শোধ হবে 1 বছরের, 18 মাসের হবে না, 14 মাসের হবে না। কারণ যে আগের যে 1 বছরের আগের টুকু 18 সালের ডিসেম্বর মাসে একবার হিসাব হয়ে গেছে, 18 সালের ডিসেম্বর মাসে একবার হিসাব হয়েছে, আবার 19 সালের ডিসেম্বর মাসে আবার হিসাব হবে। সেই কারণে 1 বছরের বেশি হইলে বা 1 বছর হইলে শোধ হবে 1 বছরের, আর 1 বছরের কম হইলে যত মাস হয়, সেটা 9 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 7 মাস হতে পারে, 4 মাস হতে পারে, তত মাসের হবে। তাহলে আমার কথার ডিফারেন্স তোমরা খেয়াল করবা, ঋণ আর বিনিয়োগের বেলা যদি তারিখ, ঋণের বিনিয়োগের তারিখ, হিসাবকালের তারিখের পার্থক্য 1 বছরের বা তার বেশি হয়, তাহলে শোধ হবে 1 বছরের। আর যদি সময় কম হয়, তাহলে শোধ হবে কম, যত মাস তত মাসের। তাহলে এইবার আমাকে উত্তর দাও, বলো নৌসিন বলো। স্যার আমি বুঝিনি এখানে 18 মাস ধরলাম কেন? বিনিয়োগটা কবে করেছি তুমি বলো তো স্যার আমাকে? এখানে 18 মাস ধরলাম কেন এটা বুঝিনি। বিনিয়োগটা করেছি কবে? বিনিয়োগ 2018 সালের 7 মাসে। জুলাই মাসে। 18 সালের জুলাই মাসে নাকি? 7 মানে জুলাই, 7 মানে কি জুলাই জুলাই না? মাসে। জুলাই মাসে। জি স্যার। আর অঙ্কটা কবে? জি স্যার। অঙ্কটা কবে, হিসাব কাল কবে? অঙ্কটা করতেছি কবে? 19 সালের 31 ডিসেম্বর। 2019 সালের 31 ডিসেম্বর। ডিসেম্বর মাসে। হ্যাঁ, 18 সালের জুলাই মাস থেকে, ডিসেম্বর 18 সালের জুলাই মাস থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব গণ কয় মাস হয়? স্যার 18 মাস হয়। 18 মাস। এবার বুঝছো 18 মাস কেন ধরেছি? জি স্যার বুঝেছি। কারণ তোমাকে সাল জি দেখতে স্যার। হবে, শুধু তারিখ দেখলে হবে না, সালও দেখতে হবে কোন সালের। তো আমি যে কথাটা বললাম, যদি 18 মাস হয়, এটা কি 1 বছরের কম না বেশি? 18 মাস কি 1 বছরের কম না বেশি? 1 বছরের বেশি। বেশি। তো আমি বলছি, বেশি। তাহলে আমি কি বলেছি, যদি 1 বছরের বেশি হয়, তাহলে সুদ ধরবো আমরা কয় দিনের? 1 বছরের। কয় দিনের সুদ ধরবো? 1 1 বছরের। বছরের। আর সময় যদি 1 বছরের কম হয়, তাহলে যত মাস হয় সুদ ধরবো তত মাসের। আমি কেন এরকম বললাম? এরকম এই জন্য বলেছি, যেটুকু 1 বছরের বেশি, আমাদের হিসাব তো 1 বছরের, আমাদের হিসাব তো আমরা 1 বছরের বেশি করি না, হিসাব কাল 1 বছর। তাহলে 1 বছরের বেশিটুকু আগের বছরের হিসাব কালের মধ্যে পড়েছে, ওইটা ওই বছর হিসাব হয়েছিল।
তাই আমরা 1 বছরের সুদ ধরবো। তোমরা আমার কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার। যদি বুঝে থাকো তাহলে এবার বলো আমাদের বিনিয়োগের সুদটা কয় দিনের হবে? 1 বছরের। 1 বছরের হবে। বিনিয়োগের সুদ হবে 1 বছরের। আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। 1 বছরের। হ্যাঁ 1 বছরের, ভেরি গুড। 1 বছরের সুদ হবে বিনিয়োগের। তো যদি বুঝে থাকো তাহলে এবার বলো, ফারহানা বলো, ঋণের সুদ, ঋণ লেখা আছে 1/7/2019 2 লাখ টাকা। ঋণের সুদটা কয় মাসের হবে বা কয় বছরের হবে বা কয় দিনের হবে? ঋণের সুদ স্যার এটা 6 মাসের হবে। এটা 6 মাসের হবে, ভেরি গুড। এটা হবে 6 মাসের, ফাইন। কারণ এটা 1 বছরের বেশি না, এটা সময় আছে 6 মাস। তাহলে 1 বছরের কম হইলে সুদ হবে কম। 6 মাস হলে 6 মাস, 3 মাস হলে 3 মাস। যত মাস সুদের পড়বে, ঋণের তারিখের মধ্যে পড়বে, অত মাসে সুদ ধরবো। তাহলে এখানে সুদ হবে 6 মাসের। তাহলে ঋণের সুদ আর বিনিয়োগের সুদের ব্যাপারটা তোমাদের কি মন থাকবে? তারিখের ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। তাহলে আমারে বলো 3 লাখ টাকার 10%-এ 1 বছরের সুদ কয় টাকা জি হয়? স্যার। তাহলে বলো 3 লাখ টাকার 10%-এ 1 বছরের সুদ কয় টাকা হয়? 30,000। 30,000। হ্যাঁ ওকে ফাইন ফারহানা, 30,000 টাকা হয়। ধন্যবাদ। দেখো নিচে 7 নম্বরে লেখা আছে বিনিয়োগের সুদ 18,000 টাকা পাওয়া গেছে। যেটা রেওয়া মিলে লেখা আছে এটা হলো পাওয়া গেছে। তাহলে সুদ পাওয়া গেছে 18,000 টাকা। কয় টাকা পাওয়া গেছে? 18,000 টাকা। সুদ হয় 1 বছরে 30,000 টাকা। পাইছি কত? 18,000 টাকা। আর তাইলে পাই নাই কত? 12,000 টাকা। 12,000 টাকা। এই 12,000 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ বকেয়া বা অনাদায়ী, যাই বলো, বকেয়া। তাহলে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে 12,000 টাকা। এটা কোথাও বলা নাই, তারপরেও কিন্তু আমরা বের করতে পেরেছি। বিনিয়োগের সুদ বকেয়া কয় টাকা? 12,000 টাকা। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। তাহলে বিনিয়োগের সুদ বকেয়া হলে কয় টাকা? 12,000 টাকা। 12,000 এটা টাকা। অপরিচালন আয়। বিনিয়োগের সুদ অপরিচালন আয়, মনে থাকবে। আর ঋণের সুদ, ঋণের সুদ আয় না ব্যয়? ঋণের সুদ ব্যয়। কোন ধরনের ব্যয়? পরিচালন না অপরিচালন? অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়, ভেরি গুড। অপরিচালন ব্যয়। হ্যাঁ অপরিচালন ব্যয়, ধন্যবাদ। দেখো রেওয়া মিলের কোথাও ঋণের সুদ লেখা নাই। রেওয়া মিলের কোথাও ঋণের সুদ লেখা নাই। তার মানে হলো ঋণের সুদ 1 টাকাও এখনো পর্যন্ত পরিশোধ করা হয় নাই। ঋণের সুদ পুরোটাই বকেয়া। ঋণের সুদ পুরোটাই হচ্ছে কি? বকেয়া। আমরা বকেয়া বুঝলাম কিভাবে? যে যেহেতু ঋণের সুদ কোথাও লেখা নাই রেওয়া মিলে ডেবিটে, কারণ এটা ব্যয়। তাহমিনা তুমি মিউট করে নাও। ঋণের সুদ কোথাও লেখা নাই, এই লেখা না থাকার কারণে আমরা বুঝতে পেরেছি যে ঋণের সুদ এখনো পর্যন্ত আমরা পরিশোধ করিনি। তো যেহেতু 10%-এ 6 মাসে সুদ ধরবো, এটা পুরোটাই হচ্ছে বকেয়া। আর বকেয়া হইলে সেটা আবার চলতি দায় পাশে যাবে। এই ঋণের সুদ লিখবো আমরা একবার অপরিচালন ব্যয়, আবার চলতি দায়। তাহলে ঋণের সুদ আর বিনিয়োগের সুদ দুইটা বিষয় তোমরা বুঝছো না বুঝো নাই? কারণ এটা গুরুত্বপূর্ণ, প্রতি পরীক্ষায় থাকবে। রেওয়া মিলে ঋণের বিনিয়োগ থাকবেই, আর তোমাদের সুদ বের করতে পারতে হবে তারিখ দেখে দেখে। তো ঋণ আর বিনিয়োগের সুদ নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমায় বলো। আছে? না স্যার। ধন্যবাদ। এবার আসো বেতন। দেখো বেতন লেখা আছে 8 মাস। তো বেতন 8 মাস লেখার মানে কি? বেতন আমরা কি হিসাব 8 মাসের করতেছি? না স্যার, 12 মাসে। 12 মাসের। তার মানে না স্যার। না স্যার মানে তাহলে কি হ স্যার কোনটা বলো?
নৌসিনের মধ্যে নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য কথা ভাঙ্গে ভাঙ্গে আসতেছে। হ্যাঁ, বেতন হচ্ছে 8 মাস লেখা, আমরা হিসাব করতেছি 12 মাসের, আমরা হিসাব করতেছি 12 মাসের বেতন লেখা 8 মাস। তার মানে কথার অর্থ হচ্ছে আরো 4 মাসের বেতন এখনো বাকি আছে, বকেয়া আছে। আরো 4 মাসের বেতন কি আছে, বাকি আছে। তো এই বাকিটা বকেয়াটা বের করবো কিভাবে, কে কইতে পারবা? কারিমা কইতে পারবা? 32,000 ভাগ 12 গুণ 4। ভাগ 12 গুণ 4, ফারহানা বলেছো ভাগ 12 গুণ 4। বাকিরা কি একমত সবাই এইভাবেই বের করবা? স্যার 32,000-কে 8 দিয়ে ভাগ করলে হবে 4,000, আর ওই 4,000-কে 4 দিয়ে গুণ করলে বের হবে 16,000। ওইটা হচ্ছে বকেয়া। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এই তো কারিমা এতক্ষণে কথা বলতে পেরেছে। হ্যাঁ কারিমা, তোমারটা রাইট। আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব, 12 দিয়ে নয়, কারণ দিয়েছি তো আমরা 8 মাস, 12 দিয়ে বেন ভাগ করব, 12 মাস তো দেই নাই। ও হ্যাঁ স্যার, সরি, আমি এটা উল্টাপাল্টা করে হ্যাঁ, ফেলি। এই জন্য 8 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করবো, তাহলে বকেয়া পাওয়া যাবে। ভাড়া দিছি 5 ভাগের 3 অংশ, বলতো এখানে বকেয়া আছে কয় অংশ? স্যার 2 অংশ। এটা কেমনে বের করবা, কয় দিয়ে ভাগ করবা 12,000 কে? 12,000 কে কয় দিয়ে ভাগ করবা, কয় দিয়ে গুণ করবা? স্যার 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব। 5 দিয়ে স্যার ভাগ, 3 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ করব। ভেরি গুড কারিমা, 3 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ দিব। তাহলে তোমরা আমার কথাটা শুনে রাখো, যত মাস দিব, যত অংশ দিব, যত পার্সেন্ট দিব, তত দিয়ে ভাগ। যেহেতু 5 ভাগের 3 ভাগ দেওয়া হয়েছে, তাই 3 দিয়ে ভাগ, 2 ভাগ দেওয়া হয় নাই, 2 দিয়ে গুণ। 8 মাস দেওয়া ছিল, 8 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। 75% দেওয়া আছে, 75 দিয়ে ভাগ, 25 দিয়ে গুণ, তাহলে বকেয়া পাওয়া যাবে। ঠিক আছে, তাই তোমরা বকেয়াটা কেমনে বের করবা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বকেয়া বের করে সে বকেয়া যোগ করতে হবে। দেখো আমি তোমাদের এটা বের করে দেখিয়ে দিয়েছি, তোমরা এখানে খেয়াল করে দেখো। দেখো প্রথমে বকেয়া বেতন নির্ণয়, 8 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ, তাহলে বকেয়া হলো 16,000 টাকা। এই বকেয়া বেতন একবার বেতনের সাথে যোগ হবে, আবার চলতি দায় পাশে যাবে। দেখো বকেয়া ভাড়া নির্ণয়, 12,000-কে 3 দিয়ে ভাগ হবে, কারণ 3 ভাগ দেওয়া হয়েছে, 2 ভাগ দেওয়া হয় নাই। 3 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, এটা বকেয়া ভাড়া আসলো, ভাড়ার সাথে যোগ হবে, আবার দায় পাশে যাবে। বকেয়া মজুরি নির্ণয়, 75% দেওয়া ছিল, 75 দিয়ে ভাগ, 25 দিয়ে গুণ, 5,000 টাকা, এটা হচ্ছে বকেয়া মজুরি, মজুরির সাথে যোগ হবে, আবার চলতি দায় পাশে যাবে। দেখো বিনিয়োগের সুদ নির্ণয়, 3 লাখ টাকার প্রথমে 10% বের করব, 30,000 টাকা, এটা হবে বার্ষিক সুদ। এটা বের করার পরে আমরা বকেয়া সুদ বের করব। বকেয়া হচ্ছে 30,000 টাকার মধ্যে 18,000 দেওয়া আছে, আর 12,000 টাকা হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। দেখো ঋণের সুদ, 2 লাখ টাকার 10% বের করব, বের করে আমাদের 6 মাস দরকার, এটা পুরো বছর হয় নাই, তাই 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, 10,000 টাকা হচ্ছে ঋণের বকেয়া সুদ নির্ণয়। এটা ঋণের বকেয়া নির্ণয় না, কথাটা ঋণের বকেয়া লিখছি আমি, এটা হবে বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ নির্ণয় হবে কথাটা, তোমরা খাতা লেখার সময় ওইভাবে সুদ নির্ণয় লেখো। ঋণের বকেয়া সুদ নির্ণয়, 2 লাখ টাকার 10% বের করে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, 10,000 টাকা, এটা হবে ঋণের বকেয়া সুদ। বলো এই 6টা 7টা আইটেমের মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝছো কিনা সবাই? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। যদি বুঝে থাকো তাহলে দেখো তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, একটা অঙ্ক, সেটা হচ্ছে এই রেওয়া মিলটা দেওয়া আছে, সাথে এই রেওয়া মিলটা দেখবা, সাথে কতগুলো সমন্বয় দিয়েছি, আর ক খ গ 3টা প্রশ্ন আছে। তোমরা এই অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবা, নিজে নিজে করবা, ঠিক আছে? আবার দেখাচ্ছি, দেখো এটা একটা রেওয়া মিল, স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব, এই ক্লাসটা আবার দিয়ে দিব তোমাদের গ্রুপে, সেখান থেকে আগে খাতায় উঠাইবা রেওয়া মিলটা পুরোটা।
আগে এটাকে সিলেক্ট করে আগে খাতায় উঠাইবা, উঠাইয়া সমন্বয়গুলো লিখবা, তারপরে তোমরা অঙ্কটা করার চেষ্টা করবা। পারবা না করতে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো। দেখো রেওয়া মিলে এখানেও দেখো এই যে বেতন লেখা, ভাড়া লেখা আছে 10 মাস, বিনিয়োগ আছে 10% বিনিয়োগ, বাট এখানে বিনিয়োগের পাশে কোনো তারিখ দেওয়া নাই। যদি বিনিয়োগের তারিখ দেওয়া না থাকে তাহলে সুদ হবে 1 বছরের, বিনিয়োগের তারিখ না থাকলে সুদ হবে 1 বছরের, আর তারিখ থাকলে ওই তারিখ অনুযায়ী সুদ হবে। দেখো লেখা আছে পণ্য ফেরত, ডেবিটটা হচ্ছে আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, আর ক্রেডিটটা হচ্ছে ক্রয় ফেরত মানে বই ফেরত। এগুলি খেয়াল রাখবা। আর সামান্য কটা মাত্র 4টা সমন্বয় আছে, সহজ সহজ সমন্বয়। অফিস সরঞ্জাম ও কলকাতার উপর অবচয়, মজুরি বকেয়া, সমাপনী মজুত পণ্য, বীমা খরচ 4 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে। দেখো এখানে বীমা খরচ লেখা আছে 3600 টাকা। এই 3600 টাকাকে তুমি 12 দিয়ে ভাগ দিবা, 4 দিয়ে গুণ দিবা, তাহলে অগ্রিম বীমা পাইবা। বীমা খরচ 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে অগ্রিম বীমা তুমি পাইবা। তাহলে এই রেওয়া মিলটা আগে খাতায় তোমরা উঠাইবা, উঠাইয়া তারপরে ক খ গ এই 3টা প্রশ্নের উত্তর দিবা। আশা করি পারবা। একটা সহজ অঙ্ক দিয়েছি, সহজ অঙ্কটা পারলে এরপরে তোমাদেরকে একটু কঠিন অঙ্ক বা একটু বড় অঙ্ক দিব, ইনশাল্লাহ তোমরা পারবা। পরীক্ষা কিন্তু 2টা অঙ্ক থাকবে আর্থিক বিবরণীর, 2টা অঙ্কই তোমাদেরকে অ্যান্সার করতে পারতে হবে। ঠিক আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আছে কারো কোনো প্রশ্ন? স্যার কোশ্চেন কি আপনি বানাবেন? কোশ্চেন? জি স্যার। এটা আমিও বানাইতে পারি, সারা বাইরে থেকেও আনতে পারে। তাই একটু সহজ করে প্লিজ স্যার। হ্যাঁ সহজই দেব, সহজই করব, মানে স্ট্যান্ডার্ড করব। সহজ বলতে স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড, যাতে তোমাদের পরীক্ষা যেরকম প্রশ্ন আসে এরকমই করবো আর কি। কেমন? বোর্ডের গুলো অনেকটাই সহজ আসে, মানে একটু ঘোরানি পেঁচানি বাদে একটু সহজ আসে, তাই একটু সহজ দিয়ে। সেটা দিব, তোমরা আগে পড়াশোনা করো, বাসায় পড়ো। প্রশ্ন তো ইনশাল্লাহ মানসম্মত প্রশ্ন হবে, একেবারে যা ইচ্ছা তা হবে না। বলো, তোমার তো ব্যাটারি, তোমার নেটওয়ার্কের দেখা যায় ব্যাটারি লুজ, কথা আসতেছে না তোমার। তো ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থেকো। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো প্রশ্ন থাকলে বলতে পারো, সমস্যা নেই, যদি কারো কোনো প্রশ্ন থাকে। নাই, ওকে, থ্যাংক ইউ।